এটাই হারের পর তৃণমূলের প্রথম কর্মসূচি, বিধানসভায় আম্বেদকর মূর্তির নিচে। আর এই কর্মসূচিতেই 50 জন বিধায়কের গড় হাজিরা। হ্যাঁ, তৃণমূলে গৃহদাহ কাল থেকেই শুরু হয়েছে বলা যায়। আর এই মুহূর্তের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে নেই বিধায়করা, অর্ধেক বিধায়কই নেই। সরাসরি চলে যাবো অর্ধেকের বেশি আবিরের কাছে। আবির, কি কারণ? গৃহদাহ শুরু হয়েছে গতকাল থেকে, সেই গৃহদাহ আজও একেবারে আগুন জ্বলছে সংসারে। দেখো, দুদফায় বিধায়কদের সঙ্গে বৈঠক হয়েছিল কালীঘাটে, এবং দুদফার বৈঠকেই দেখতে পাওয়া গিয়েছিল যে একাধিক বিধায়করা তারা বৈঠকের মধ্যে অনুপস্থিত থাকেন। গতকালের বৈঠকে যারা অনুপস্থিত ছিলেন তাদের মধ্যে 6 জন তাদের শারীরিক অসুস্থতা বা ব্যক্তিগত কারণে আসতে পারবেন না আগে উল্লেখ করেছিলেন। একজন বিধায়ক, তিনি অ্যাবসকন্ডিং বলতে পারা যায়, দিলীপ মণ্ডল, তিনি নয় নেই। বাকিরা কেন অনুপস্থিত থেকেছিলেন সেই সংক্রান্ত উত্তর পার্টির কাছে নেই। তবে গতকালকেও যে সংখ্যক বিধায়কের উপস্থিতি ছিল, সেই বিধায়কদেরও যে সবাই আজকের আম্বেদকর মূর্তির নিচে বিধানসভার মধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নির্বাচন পরবর্তী অশান্তির ঘটনা, হকার উচ্ছেদের ঘটনা নিয়ে তারা যে সমস্ত অভিযোগগুলোকে সামনে নিয়ে আসছেন, সেই অভিযোগগুলোকে নিয়ে তারা যে কর্মসূচি পালন করলেন, সেখানেও অর্ধেকের বেশি বিধায়ককে লক্ষ্য করতে পারা গেল না। এবং তুমি জানো যে গতকালকে এই বৈঠকের মধ্যে তৃণমূল কংগ্রেসের একাংশ তারা সরব হয়ে বলেছিলেন যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দলের নেতাদের ঘরে বসে থাকার সময় নয়, দলের নেতারা রাস্তাতে নামুক, ময়দানে নামুক, মানুষের কাছে যান, তাদের সঙ্গে কথা বলুক। এবং বিশেষ করে রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের বক্তব্য যে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতাকর্মীরা এখনো পর্যন্ত রাজনৈতিক দলটা করতে চান, তাদের পাশে দাঁড়ানোর জন্য রাস্তায় নেবে, ময়দানে নেবে, আন্দোলন করাটা জরুরি। কিন্তু আজকে যখন আম্বেদকর মূর্তির নিচে যে অবস্থান কর্মসূচি তারা যখন চালালেন, প্রতীকী অবস্থান তারা যখন করলেন, সেখানে দেখতে পাওয়া গেল যে একাধিক যারা বিধায়ক তারা অনুপস্থিত থাকলেন। এবং শেষ মুহূর্তে মানে কর্মসূচি যখন শেষ হতে চলেছে, তখন দেখতে পাওয়া যায় যে তাড়াহুড়ো করে 2 থেকে 3 জন বিধায়ক তারা এসে উপস্থিত হলেন। কিন্তু সেক্ষেত্রেও সংখ্যাটা অর্ধেকেরও অত্যন্ত কম। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নানা ধরনের ব্যাখ্যা দেওয়া হচ্ছে, কিন্তু এই বিধায়ক, সেই নানা ধরনের ব্যাখ্যা কি কি দেওয়া হচ্ছে 3 জন বিধায়কের কাছ থেকে শুনুন। বিধায়কদের ব্যস্ত থাকতে হয়েছে তাদের তাদের এলাকায়, ঘর ছাড়া কর্মীরা, সব বিধায়ক নেই, এটা ব্যাপারটা সেরকম নয়। দল থেকেই নির্দেশ দেওয়া হয়েছে যে এখানে কয়েকজন এই কর্মসূচি হবে, বাকিরা গ্রামে, এলাকায়, জেলায়, শহরে, তাদের সেই এলাকাগুলোতে যেতে হবে, মানুষের সঙ্গে থাকা, থানার সঙ্গে একটা কোঅর্ডিনেশন। ফলে আমরা যারা কলকাতায় আছি তারা সেই কাজগুলো করেও আসছি, কিন্তু যারা একটু দূরে থাকেন তাদের আগে সেই জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে। এরম নয় যে এখানে লোক কম আছে। অনেক বিধায়ক তার এলাকায় আছেন। গতকাল আমাদের পরিষদীয় দলের মিটিং ছিল। পরিষদীয় দলের মিটিংয়েই অনেকে বলেছিলেন যে আজকে যখন এই কর্মসূচির কথা ঠিক হয়, অনেকেরই টিকিট কাটা ছিল, এলাকায় যাওয়ার ব্যাপার রয়েছে। সুতরাং এরকম কোনো ব্যাপার নয়, যারা অ্যাভেলেবেল ছিল তারা এখানে আছেন। দেরি হয়ে গেল, আর একটু আগে নামতে পারলে বোধহয় ভালো হতো। অনেকের বিল আছে, আছে, তা আছে, তার জন্য তারা কালকে অনেকে বলেছে, কিন্তু আমরা যেহেতু অ্যানাউন্স করেছি সেই জন্য আমরা যে করছি। তো অনেকেই ফোন করে জানাচ্ছে যে আজকে আমাদের ছেলেদের কেস আছে, আমাদের কোর্টে যেতে হবে, এইসব কারণের জন্য অনেকে আসতে পারে। আর কালকে পালালেন ভোটের ময়দান থেকে জাহাঙ্গীর, পুষ্পা, ফলতার, এবং তারপরে আরো গৃহদাহ এই জাহাঙ্গীরকে নিয়ে। এক একজন বিধায়ক বলছেন জাহাঙ্গীরকে কেন বহিষ্কার করা হচ্ছে না। জাহাঙ্গীর খান কিরকম ছিলেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজকে বিস্ফোরক দেখুন। দূর থেকে জাহাঙ্গীরকে দেখে কোনো ক্যাবিনেট পর্যায়ের কেন্দ্রীয় মন্ত্রীর থেকেও বড় কেউকেটা মনে হতো। ভাব মানে সাংঘাতিক একটা ব্যাপার। ফলতায় কোনো একটা কাজ, ফলতা ইকোনমিক জোন, কোনো একটা ন্যায্য জিনিস হচ্ছে না, আটকে রয়েছে। যখন কোনো নেতৃত্বকে অনুরোধ করেছি, ও বাবা বলছে ওরে বাবা এটা কেন্দ্রশাসিত অঞ্চল, আর জাহাঙ্গীরের বাইরে কিছু হবে না, ওর মধ্যে ঢুকতে পারবো না। ঠিক আছে, স্পেশাল একটা মডেল, যে একটা মডেলকে রিপ্রেজেন্ট করছে, ডায়মন্ড হারবার মডেল। হ্যাঁ, ডায়মন্ড হারবার মডেল, বা ওটা অনেকে মানে ওখানে সাধারণ লোক বলেন কেন্দ্রশাসিত অঞ্চল। বিধায়ক নন, এলাকার নেতা, তিনি 1
1,68,000 একটা অ্যাসেম্বলি সেগমেন্টে লিড দিয়েছেন। সেই জন্য হয়তো তিনি বলেছিলেন পুষ্পা ঝুঁকে গেনেই, তা সেই পুষ্প একেবারে শুকিয়ে ঝরে পড়ে গেছে। এই প্রশ্ন উঠবেই যে এত প্রিভিলেজড একজন, তিনি পার্টির পেছনে ছুরি মারলেন, তারপরও তাকে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? একটা নিন্দা করে খালি দায় ঝেড়ে ফেলা হবে? তাহলে জাহাঙ্গীরকে কোথাও কি এখনো রক্ষা করার চেষ্টা হচ্ছে? সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, এখন এই রকম বিস্ফোরক অভিযোগ করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা, এর আগে কেন বলেননি? একটা কেন্দ্রশাসিত অঞ্চলে ছিলেন, কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে তুলেছিলেন এই পুষ্পা নিজে, নেতৃত্ব যদি কথা না শুনে থাকেন তাহলে সমালোচনা করেননি কেন তখন? ঋতব্রতর বক্তব্য, ঋতব্রত শুধু একা নয়, অনেকেই বলছেন যে তারা এর আগেও এই বিষয়গুলোকে নিয়ে দলের নেতৃত্বের নজর কাড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের বক্তব্য যে দলের নেতৃত্বের নজর কাটতে গেলে সবার আগে ভোটকুশলী তাদের যে সংস্থা ছিল আইপ্যাক, তাদের শীর্ষকর্তাদের নজরের মধ্যে নাকি পড়তে হতো। এবং আজকে অনেকেই উল্লেখ করেছেন যে কার্যত তীর্থের কাকের মতো তাদের বসে থাকতে হতো যে কখন আইপ্যাকের শীর্ষকর্তা তাদের সঙ্গে ফোন করে কথা বলবেন। যেহেতু ঋতব্রত একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শ্রমিক সংগঠনের দায়িত্ব সামলাতেন এবং ফলতা, তুমি জানো যে সেখানে শিল্পের কাজ নিয়ে বহু সময় ধরে আলোচনাও হয়েছে, তার বক্তব্য হচ্ছে সেই সংক্রান্ত বিষয় নিয়েও যদি স্থানীয় নেতাদের কারোর সঙ্গে যোগাযোগ করে কাজ করতে বলা হতো, সবাই হাত তুলে দিতেন এবং সবাই ভয় পেয়ে বলতেন না, ওটা জাহাঙ্গীরের এলাকা, ওখানে তার বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলতে পারা যাবে না। এবং যে কারণেই ঋতব্রত আজকে বলছেন যে কোথাও কি গিয়ে জাহাঙ্গীর নিজেকে কেন্দ্রীয় ক্যাবিনেট মিনিস্টার ভাবতে শুরু করেছিলেন, জায়গাকে কি তিনি কেন্দ্রশাসিত অঞ্চল ভাবতে শুরু করেছিলেন, এবং তিনি যে আচরণ করে বেরিয়েছেন তার আচরণের দায় তাদেরকে, যারা বিধায়করা রয়েছেন, দলের বাকি নেতাকর্মী এখনো যারা রয়েছেন, তাদেরকে কেন সেই দায় বয়ে নিয়ে বেড়াতে হবে? ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে তার যে ভূমিকা, সেই ভূমিকা শীর্ষ নেতৃত্বের কান পর্যন্ত পৌঁছানোর আগেই আইপ্যাক কিভাবে আটকে দিত সেই প্রসঙ্গ নিয়েও তিনি সরব হয়েছেন। একেবারে আবির, গতকালই যেটা দেখাচ্ছি আমরা, যে ব্যাপকভাবে সরব হয়েছিলেন, সত্যি এখনো পর্যন্ত এই জাহাঙ্গীর, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, তিনি পালিয়ে গেলেন ভোটের ময়দান থেকে, এখনো পর্যন্ত কোনো দলের কোনো বহিষ্কার করা হলো না। শোচনীয় পরাজয়, শাসক থেকে তৃণমূল এখন বিরোধী, বিরোধী হতেই সংসারে অশান্তি শুরু। দলকে একজোট রাখতে গতকাল কালীঘাটে বিধায়কদের বৈঠকে ডেকেছিলেন তৃণমূল নেত্রী, সেখানেই বেসুরো এই দলের বিধায়করা। ফলতার পুনর্নির্বাচনের আগে সরে দাঁড়িয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, সেই নিয়ে মমতা অভিষেকের সামনেই প্রশ্ন তোলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জানতে চান কেন বহিষ্কার করা হচ্ছে না জাহাঙ্গীরকে। আর সন্দীপন সাহা, তিনিও প্রশ্ন তুলেছিলেন, এন্টালির বিধায়ক। আর আজকেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, কুণাল ঘোষ কালকেও প্রশ্ন তুলেছিলেন, কটাক্ষ করেছিলেন ডায়মন্ড হারবার মডেল নিয়ে। সরাসরি চলে যাব আবিরের কাছে। আবির, এখানেই বোধহয় শেষ নয়, জাহাঙ্গীরকে এখনো বহিষ্কার করার কোনো সিদ্ধান্ত হয়নি। এই প্রতিবাদের আগুন বোধহয় জ্বলতেই থাকবে তৃণমূলের সংসারে। একেবারেই তাই, এবং যারা বিধায়করা রয়েছেন, যারা জিতে এসেছেন বা যে সমস্ত বিধায়ক পদের জন্য যারা লড়াই করেছিলেন হয়তো হেরে গিয়েছেন, তারাও বিভিন্ন রকমভাবে তারাই চাপ তৈরি করা শুরু করেছেন এবং তাদের বক্তব্য যে জাহাঙ্গীরকে বহিষ্কার করতে হবে, তার জন্য দলের বদনাম হয়েছে এবং যারা এখনো পর্যন্ত দল করছেন তাদের বদনাম হয়েছে। এবং তুমি জানো যে গতকালকে কুণাল ঘোষ সরব হয়ে বলেছিলেন যে ফ্যান ক্লাব তৈরি করে ফেলেছিলেন, একদম রিল বানিয়ে তাতে হিন্দি মিউজিক জুড়ে তিনি এমন আচরণ করতে শুরু করেছিলেন যা মানুষের চোখে পড়ছিল। এবং আজকেও প্রশ্ন উঠেছে যে তিনি তো কোনো মন্ত্রী ছিলেন না, তিনি বিধায়ক ছিলেন না, তিনি সাংসদ ছিলেন না, তাহলে তার কিসের এত ক্ষমতা যে তিনি লোকসভা ভোটে সেখান থেকে এত সংখ্যক লিড সেখান থেকে তিনি এনে দিতে পেরেছিলেন। এবং তারপরেও তিনি যে আচরণটি করে গেলেন, সে আচরণ কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের পক্ষে মেনে নেওয়াটা সম্ভব নয়। এবং যদি কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে এখনো পর্যন্ত তাকে বহিষ্কার না করা হয়ে থাকে, তাহলে বুঝে নিতে হবে তারা বলছেন যে এর পিছনে অন্য কোনো রহস্য থাকতে পারে। তবে তাদের বক্তব্য যে তারা এর মধ্যে রহস্য থাকলেও ঢুকবেন না, ব্যবস্থা জাহাঙ্গীরের বিরুদ্ধে নিতে হবে, না হলে তারা পাল্টা যে কার্যত এর বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাবেন, সেটাও কার্যত একাধিক বিধায়ক স্পষ্ট করতে শুরু করেছেন। কালকেই কুণাল ঘোষ একেবারে কটাক্ষ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে। পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? তাহলে ভয়ের পরিবেশ তৈরি করেছিল কিনা একটা প্রশ্ন।
আর যদি ভয়ের পরিবেশ হয়ে থাকে তাহলে পুষ্পা কেন ভয় পেল সেটা আর একটা প্রশ্ন। তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। দুর্নীতি নিয়েও তৃণমূলে গৃহদাহ, দুর্নীতি দেখেও চোখ বন্ধ, তৃণমূলে বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন ঋতব্রতর। উলুবেড়িয়ায় আবাসে দুর্নীতির অভিযোগ তৃণমূল বিধায়কের। ভোটকুশলী সংস্থা আইপ্যাককে নিয়ে এসেছিলেন অভিষেক, এই সমস্ত কিছু বললেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যাকে রাজ্যসভার সাংসদ করা হয়েছিল, তারপরে উলুবেড়িয়া থেকে প্রার্থী, তৃণমূলে এবার দুর্নীতি নিয়েও তোপ দাগতে শুরু করলেন। হ্যাঁ, দুর্নীতি আবির, দুর্নীতির বহু ভুড়ি ভুড়ি অভিযোগ এতদিন ধরে বিরোধীরা করছিল, এতদিন ধরে ইডি সিবিআই তদন্ত করছিল, এখন খোদ নিজের দলের বিধায়করাই শুরু করে দিলেন। তার বক্তব্য হচ্ছে যে প্রথম 3 দিন তো তিনি প্রচারেই যেতে পারেননি। আচ্ছা। তার বক্তব্য হচ্ছে সেখানে প্রচারে গিয়ে আবাস সংক্রান্ত দুর্নীতির বিষয়টি নজরে আসে। তার বক্তব্য যে তিনি সেটা দলের শীর্ষ নেতৃত্বকে জানাতেও চেয়েছিলেন, এবং তার বক্তব্য যে দলের শীর্ষ নেতৃত্ব হয়তো তার কথা শুনতেও, কিন্তু আবার মাঝে এসে পড়ে হচ্ছে সেই আইপ্যাক, এবং আইপ্যাকের তরফ থেকে বলা হয় এখন নির্বাচনের সময় তিনি যেন নির্বাচনের কাজে মন দেন, দুর্নীতির বিষয় নিয়ে তিনি যেন কোনো টু শব্দটি উচ্চারণ না করেন। আচ্ছা। পরবর্তী সময় তিনি যখন বলেন যে এভাবে চলতে পারে না, তাকে কথা বলতে হবে, তখন তাকে বলা হয় যে নিচু স্তরে যারা রয়েছে তাদের সম্পর্কে বলুন, উপরের স্তরের সম্পর্কে আপনাকে কোনো কথা বলতে হবে না। এবং তিনি এই প্রসঙ্গে বলেছেন যে তিনি আর মাত্র 15 দিন সময় নেবেন। যাদের বিরুদ্ধে দুর্নীতি তিনি জেনে এসেছেন, তার বক্তব্য হচ্ছে 100টা বাড়ির মধ্যে বেশ কিছু বাড়ি সেখানে ভুয়ো করে রাখা হয়েছে, যাদের পাওয়ার কথা নয় তারা পেয়ে বসে রয়েছেন। তিনি যার যার সম্পর্কে অভিযোগ পেয়েছেন, তার বক্তব্য যে তার কাছে ইমেল মারফত, SMS মারফত, হোয়াটসঅ্যাপ মারফত সমস্ত তথ্য রয়েছে, তিনি তার দলের শীর্ষ নেতৃত্বের কাছে সেটি জমা দেবেন। দলের শীর্ষ নেতৃত্ব যদি তারপরেও কোনো ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে তিনি 15 দিনের মধ্যে পাল্টা ব্যবস্থা গ্রহণ করবেন। এবং তিনি কোট আনকোট নিউজ 18 বাংলাকে বলেছেন যে তিনি এই দুর্নীতির ব্যাগেজ বয়ে নিয়ে চলতে পারবেন না। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আইপ্যাকের যে ভূমিকা, সেই আইপ্যাকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তিনি উল্লেখ করেছেন যে তিনি বিধায়ক হিসাবে যেখানে বসবেন, সেই জায়গাতেও যারা সেখানকার সৎ কাউন্সিলর, সৎ নেতারা রয়েছেন, তাদের ভাঙা অফিসে গিয়ে বসবেন, কোনোভাবেই সেখানকার অন্য কোনো জায়গাতে গিয়ে তিনি বসবেন না। ফলে তার তরফ থেকে যে দুর্নীতির বিষয় নিয়ে উলুবেড়িয়ার মতো জায়গাতে যে প্রতিবাদ চলবে, সেটাও আজকে তিনি স্পষ্ট করেছেন নিউজ 18 বাংলা। বিস্ফোরক, দুর্নীতি নিয়ে বিস্ফোরক বলা যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আজকে 20 তারিখ, আগামী 15 দিন পরে কি পাল্টা ব্যবস্থা নিচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আমরা সেদিকেই নজর রাখবো। দেখুন কি বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষ বলছেন, একেবারে আঙুল তুলে বলছেন যে এই নির্দিষ্ট লোকটি বা এই নির্দিষ্ট লোকগুলো, এরা হচ্ছে একেবারে মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। 100টা ঘর, সেই 100টা ঘর উলুবেড়িয়া পৌরসভায়, তার মধ্যে 30টা ঘর হয়েছে, 70টা ঘর ভুতুরে। আমি এই কথা বলতে পারবো না পার্টিতে? তদন্তটা তো করা দরকার ছিল, আমি পার্টিকে জানাবো। পার্টি যদি এরকম দুর্নীতিগ্রস্ত যারা আছেন, মাথার উপরে বসে আছেন 2-4জন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন, কতদিন অপেক্ষা করবেন? আমি দিন 15 নিশ্চিতভাবে অপেক্ষা করব। একদম তথ্য প্রমাণ রয়েছে, যে বাড়ি অ্যালটেড হয়েছে সে বাড়ি নেই। আইপ্যাকের যারা দায়িত্বে ছিলেন তারা আমায় সাজেস্ট করেছে এই 2জন দুর্নীতিগ্রস্ত সম্পর্কে আপনি সরব হন, কিন্তু তার ওপরে যে দুর্নীতিগ্রস্ত আছে তার নাম বলবেন না। তাহলে কি দুর্নীতিগ্রস্তদের আড়াল করার একটা মেকানিজম? আমি এই ব্যাগেজ নেবো না, আমি এই দায়িত্ব কোনোটাই নেবো না। বলুন, ওপরের স্তরের নেতাদের বলবেন না, নাম নেবেন না। হারের পর তৃণমূলে এইভাবে গৃহদাহ, এই আগুন নেভার নয় বলেই মনে হচ্ছে। দলে খোলা মনে কথা বলার পরিবেশ চান এই মুহূর্তে বেশ কয়েকজন বিধায়ক, যেমন সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ। দলের মধ্যে একটা পরিবেশ তৈরি হতে হবে যেখানে সবাই খোলা মনে কথা বলতে পারবে, কারণ অ্যানালিসিস করা খুব দরকার। আমরা যদি অ্যানালাইজ প্রপারলি না করতে পারি যে কি কারণে মানুষ আমাদের থেকে দূরে সরে গেল, তাহলে আগামী দিন আরো বিপদের সম্মুখীন হতে হবে। আইপ্যাক আমাদের সাথে কাজ করে আমরা তো কাঙ্ক্ষিত ফলাফল পাইনি। বুঝতে হবে যে একটা পার্টিকুলার মডেলে আমরা কাজ করার চেষ্টা করেছি, সেটা আমাদের সফলতা দেয়নি। যখন দেয়নি তখন মডেল চেঞ্জ করে আমাদের আবার মানুষের কাছে পৌঁছতে হবে।
নির্বাচিত বিধায়ক, আমার মনে হয় তাদেরও সবার বক্তব্য, যারা জিতে এসেছেন তাদেরও তো, আমাদেরও প্রত্যেকেরও তো একটা অভিজ্ঞতা হয়েছে ভোটে লড়তে গিয়ে। শুধু আমার অভিজ্ঞতা নয়, যারা জিতেছেন যারা হেরেছেন প্রত্যেকের ইন্ডিভিজুয়াল অভিজ্ঞতাটা পার্টির শোনা উচিত। সেটা গণতন্ত্রের পক্ষে, পার্টির পক্ষে, পার্টির আভ্যন্তরীণ গণতন্ত্রের পক্ষে সেটা জরুরি। গতকালই ভোটের লড়াই থেকে পালিয়েছিলেন জাহাঙ্গীর খান, পুষ্পা। আর এবার ইডির খাতায় কি পুষ্পার নাম, জাহাঙ্গীর খানের নাম? কারণ ইতিমধ্যেই জানা যাচ্ছে যে ইডিতে অভিযোগ বিজেপি নেতা বিধান পাড়ুয়ের। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, ইডিতে তো সরাসরি অভিযোগ জানানো যায় না, তাহলে উনি কি অভিযোগ করলেন এবং ইডি কি বলছে, সূত্র মারফত কি জানা যাচ্ছে? ইডিতে অভিযোগ দায়ের করলেন জাহাঙ্গীর খানের বিরুদ্ধে 2016 এবং 2021 সালে মূলত বিজেপির প্রার্থী ছিলেন বর্তমানে বিজেপি নেতা বিধান পাড়ুই। তিনি অভিযোগ করছেন সেই সময় তাকে মারধর করা হয়েছিল, জোর করে তার জমি হাতিয়ে নেওয়া, সম্পত্তি হাতিয়ে নেওয়া হয়েছিল এবং আর্থিক তছরূপের অভিযোগ করছে। এবং ইডি দপ্তরে তিনি সরাসরি আজকে দেখা গেল জাহাঙ্গীর খান অর্থাৎ পুষ্পার বিরুদ্ধে অভিযোগ করতে আসলেন। এবং গতকালকে তো আজকে লক্ষ্য করা গেল এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যায় ইডিকে সরাসরি কোনো ব্যক্তি অভিযোগ করতে পারে না। সরাসরি অভিযোগ করার নিয়ম হচ্ছে কোনো এফআইআর কপি বা কোনো ক্ষেত্রে যদি মনে করে ইডি আদিকে এফআইআরটাকে ইসিআর তারা করতে পারে। কিন্তু এক্ষেত্রে তিনি যেমন আসছেন হাইকোর্টের অর্ডার নিয়ে, অর্থাৎ জাহাঙ্গীর খানের বিরুদ্ধে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই সময় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, অভিযোগ নেয়নি, তার পরবর্তী ক্ষেত্রে হাইকোর্টের দ্বারস্থ হয় এবং হাইকোর্টের পরবর্তী ক্ষেত্রে যে হাইকোর্টের অর্ডার কপি ছিল সেই অর্ডার কপি নিয়ে এবং বিধান পাড়ুই কি বলছেন একবার দেখি, তারপরে তোমার কাছে আবার আসবো। অভিষেক বাবুর নয়নের মণি হচ্ছেন জাহাঙ্গীর খান, 6 বিঘে জমির মালিক। কোথা থেকে এলো টাকা? ওই তো বয়স, সে যা উপার্জন করে, তার বাইরে যে এত কোটি কোটি টাকার মালিক, 8-10টা গাড়ি নিয়ে ঘুরে বেড়ানো, তার বিরুদ্ধে অভিযোগ এবং তার তথ্য প্রমাণ আমরা হাইকোর্টে জমা দিয়েছি এবং সেখানে এসপিকেও জানিয়েছি, ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে, এবং আমরা আজকে ইডি দপ্তরও সেই অভিযোগ আমরা জমা দেবো। অনুপ, আজকে কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম তৃণমূল বিধায়করা পর্যন্ত বলছেন যে কেন্দ্রশাসিত অঞ্চল করে রেখেছিলেন, জাহাঙ্গীরের নামে কিছু বলা যেত না। এই বিধান পাড়ুইও কি সাহস পাননি সেইভাবে বলতে, ইডির কাছে আসতে আগে? তবে বিধান পাড়ুই যিনি বিজেপি নেতা বর্তমানে, এর আগে তিনি যখন প্রার্থী হয়েছিলেন তিনি বারবার কিন্তু পুলিশের অভিযোগে দ্বারস্থ করার জন্য অভিযোগ জানাতে গিয়েছিলেন। কিন্তু সেই সময় এই পুষ্পার বিরুদ্ধে কিন্তু যে অভিযোগ নেবে এমনটা কিন্তু সেই সাহস কারো ছিল না, এমনটাই তিনি জানাচ্ছেন। যে কারণে যখন এই পালা বদল, পরবর্তী ক্ষেত্রে এই যে গোটা ঘটনা এবং এই পরিস্থিতিতে তিনি দেখা গেল সরাসরি কিন্তু ইডি দপ্তরে আসলেন এবং সেই সমস্ত নথি নিয়ে এসে, অর্ডার কপি নিয়ে এসে কিন্তু একেবারে তিনি অভিযোগ করছেন। যে অভিযোগ করছেন 2016 সাল এবং 2021 সাল যে সময় তিনি প্রার্থী হয়েছিলেন, এই প্রার্থী হওয়ার জন্যই তার কাছ থেকে তাকে মারধর করা হয়েছিল এবং তার সম্পত্তি জোর করে নিয়ে নেওয়া হয়েছিল, এমন চাঞ্চল্যকর অভিযোগ করছে। এবং তারপরে লক্ষ্য করা গেল এই পালাবদলের পরে তিনি কিন্তু একেবারে সরাসরি হাইকোর্টের যে অর্ডার কপি, সেই অর্ডার কপি নিয়ে ইডি দপ্তরে। হাইকোর্টের অর্ডার কপিটা ঠিক কি একটু সংক্ষেপে জানতে চাইবো। দেখো, যে বিরুদ্ধে যখন এই ঘটনা ঘটেছিল 2016 সাল এবং 2021 সালে তিনি যখন ক্যান্ডিডেট হয়েছিলেন, সেক্ষেত্রে তিনি ক্যান্ডিডেট কেন হয়েছিলেন সেই জন্যই তাকে মারধর করা হয়েছিল, তাকে কিন্তু তার জমি সমস্ত হাতিয়ে নেওয়া হয়েছিল। এই গোটা ঘটনা পরবর্তী ক্ষেত্রে পুলিশের দ্বারস্থ হয়েছিল, কিন্তু ফল পুলিশ তৎকালীন কোনো ব্যবস্থা নেই। শেষমেশ তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল, সেই অর্ডার কপি নিয়েই নিয়ম অনুসারে যে গাইডলাইন সেই অনুসারে অভিযোগ করতে আসবে।